সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে তোমাদের গণিত বইয়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করবে এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখে আসোনি তারা প্রথম পর্ব দেখে আসবে, তাহলে দ্বিতীয় পর্বটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা আজকে আলোচনা করব উদাহরণ 4 থেকে। এখানে বলা হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে। একই অঙ্ক কয়বার ব্যবহার করতে হবে? একবার ব্যবহার করতে হবে। তো একবার ব্যবহার করে আমাদের অঙ্কগুলো দ্বারা যে গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো আমরা প্রথমত অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তো দেখো এখানে অঙ্কপাতনের ক্ষেত্রে বৃহত্তম অঙ্কটা সবার আগে বসাবো। দেখো এখানে যে অঙ্কগুলো হচ্ছে সব থেকে বড় অঙ্কটা হচ্ছে 8, তারপর 7, তারপর 5, 4, 3, 0। তো সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। এবার দেখো আবার যদি এটাকে উল্টায় লিখি, অর্থাৎ শূন্যকে প্রথমে, তারপর 3, 4, 5, 7, 8 সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে প্রথম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু একটা বিষয় আছে, কিন্তু সর্ববামে অর্থাৎ সবার প্রথমে, সর্ববামে বলতে সবার প্রথমে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে কয় অঙ্ক ব্যবহার করতে হবে? প্রতিটা অঙ্ক একবার করে ব্যবহার করতে হবে। যদি আমাদের এটা প্রথমে দিই তাহলে 5 অঙ্কের হচ্ছে এবং শূন্যটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে না, কিন্তু আমাদের শূন্যটাকে ব্যবহার করতে হবে। এজন্য আমরা কি করব? অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সেটা হচ্ছে শূন্যের পরের যে বড় সংখ্যা সেটা হচ্ছে 3। তাহলে 3 কে আমরা আগে লিখব এবং 3 কে আগে লেখার পরে শূন্যটাকে লিখব, তাই না? প্রথমে শূন্য দিলে তো আমাদের 5 অঙ্ক হয়ে যায়, কিন্তু আমাদের কত অঙ্ক করতে হবে? 6 অঙ্কেরই করতে হবে এবং প্রতিটা অঙ্কই ব্যবহার করতে হবে। তাহলে আমরা 3টাকে আগে লিখব, তারপরে শূন্য লিখব, এরপরে 4, 5, 7, 8 এগুলো আমরা যদি লিখে দিই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করা হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়, অর্থাৎ বিলিয়ন পর্যন্ত। বিলিয়ন, মিলিয়ন, হাজার, শতক, দশক, একক। দেখো এককের ওখানে 1 দেওয়া আছে, দশকের ওখানে 1 দেওয়া আছে, শতকেও 1, হাজারের 3টে 1 দেওয়া আছে, মিলিয়নের 3টে 1, আবার বিলিয়নেও 3টে 1। তাহলে দেখা যাচ্ছে কি বিলিয়ন, মিলিয়ন, হাজারে 3টে করে 1 আছে, শতকে 1, দশকে 1, এককে 1। এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার হব যদি আমরা নিচে বিস্তারিত পড়ি। এখন দেখো একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া হয় ও কথায় প্রকাশ করা হয়। এই যে একক, দশক এবং শতক, এই অঙ্কগুলো আমাদের কিন্তু দেশীয় রীতিতে পড়া হয় এবং কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, শতকের ঘরের বাম দিকে যে ঘরটা এটা হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। অনূর্ধ্ব বলতে হচ্ছে 3-এর অধিক নয়। অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। এখানে পড়া হবে 111,000, 111,000 পড়া হবে, তাই না? যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি আছে 111 এবং পড়তে হয় 111,000, 111,000। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের, বাম দিকের ঘরটা কি? মিলিয়নের, এবং এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা, অর্থাৎ 3টে সংখ্যা লেখা হবে, 3-এর অধিক লেখা যাবে না। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। তাহলে এখানে কত মিলিয়ন পড়া হবে? 111 মিলিয়ন, 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর হচ্ছে বিলিয়নের,
যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো ১১১ এবং পড়তে হয় ১১১ বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে ৩ অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা কি, কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে ৩ অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী টপিকসে যাই। পরবর্তী টপিক হচ্ছে ১.৪। এখানে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক একটা ছকের মাধ্যমে দেয়া হয়েছে। দেশীয় রীতি আর কোনটা? আন্তর্জাতিক। তো দেখো উপরে লেখা আছে কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। অর্থাৎ আমাদের গুনতে হবে কোন পাশ থেকে? ডান থেকে বামে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে দেশীয় রীতি। এবার যেটা আন্তর্জাতিক রীতি সেটা হলো, আন্তর্জাতিক রীতিতে দেখা যাচ্ছে কি একক, দশক, শতক প্রত্যেক ঘরে একটি করে অঙ্ক, হাজারে ৩ অঙ্ক, মিলিয়নে ৩ অঙ্ক, বিলিয়নে ৩ অঙ্ক। তাহলে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতি। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে মিলিয়নের ঘরে সর্বডানের একের স্থানীয় মান ১ মিলিয়ন। দেখো মিলিয়নের যে ঘরটা, এই মিলিয়নের ঘর এর সর্বডানের ১, সর্বডানের ১ বলতে এই ১ টাকার কথা বলা হয়েছে। তাহলে সর্বডানের ১ এর স্থানীয় মান হচ্ছে ১ মিলিয়ন। দেশীয় রীতিতে এ ঘরটি হলো নিযুতের ঘর। এই ঘরটি হচ্ছে নিযুতের ঘর, অর্থাৎ এ ঘরে ১ এর স্থানীয় মান ১ নিযুত বা ১০ লক্ষ। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ১ নিযুত সমান ১০ লক্ষ অথবা ১০ লক্ষ সমান ১ নিযুত। বিলিয়নের ঘরের সর্বডানের, বিলিয়নের ঘরে চলে আসি, সর্বডানের ১ এর স্থানীয় মান ১ বিলিয়ন। এখানে যে একটা আছে সর্বডানের ১, এই ১টাকে আমরা বলবো হচ্ছে ১ বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের ১ এর স্থানীয় মান হচ্ছে ১০০ কোটি। তাহলে আমরা বলতে পারি যে ১০০ কোটি সমান ১ বিলিয়ন আর ১০ লক্ষ সমান ১ নিযুত। সুতরাং আমরা বলতে পারি যে দেখো, সুতরাং আমরা পাই ১ মিলিয়ন সমান ১০ লক্ষ এবং ১ বিলিয়ন সমান ১০০ কোটি। এই বিষয়টা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? যে পারস্পরিক সম্পর্ক মিলিয়নের সঙ্গে লক্ষ, বিলিয়নের সঙ্গে কোটি, তাই না? ১ মিলিয়ন সমান কত লক্ষ? ১০ লক্ষ আর ১ বিলিয়ন সমান ১০০ কোটি। এরপর আমরা চলে আসি উদাহরণ ৫-এ। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। আমরা কোন পদ্ধতি লিখবো এখন? আন্তর্জাতিক পদ্ধতি। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে গেলে আমাদের গণনার নিয়ম কি? যে একক, দশক, আমরা যেটা পূর্বে দেখে আসলাম একটু আগে, যে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো দেখো আমরা এটাকে যদি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে চাই তাহলে ডান দিক থেকে আমরা কি করব? ডান দিক থেকে ৩ অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই, দেখো ৩ অঙ্ক পর পর এখানে ৪০০ ৩ অঙ্ক, তারপর আবার ৩ অঙ্ক, আবার ৩ অঙ্ক, আবার ৩ অঙ্ক, অর্থাৎ ৩ অঙ্ক পর পর আমরা প্রথমে কমা বসাবো। এটাই কিন্তু আমাদের নিয়ম। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ২০৪ বিলিয়ন। অর্থাৎ আমার এইখানে যেটা হবে সেটা হচ্ছে ২০৪ বিলিয়ন ৩৪০ মিলিয়ন ৪৩২ হাজার, আর এইখানে আছে একক স্থানীয় অঙ্কে ৪, অর্থাৎ ৪ বলবো। তাহলে কি হলো দেখো, আবার একটু বলি, ২০৪ বিলিয়ন ৩৪০ মিলিয়ন ৪৩২ হাজার ৪। তো দেখো এখানেও কিন্তু সেটা বলে দেওয়া আছে যে ২০৪ বিলিয়ন ৩৪০ মিলিয়ন ৪৩২ হাজার ৪। এবার আমরা উদাহরণ ৬-তে চলে আসি। দেখো এখানে বলছে
5 মিলিয়ন সমান কত লক্ষ। তাহলে আমরা কিন্তু 1 মিলিয়ন সমান কত লক্ষ এটা কিন্তু পূর্বে দেখে আসছি। এই যে ঘরের ভিতরে আছে, বক্সের ভিতরে যে 1 মিলিয়ন সমান কত লক্ষ, 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন সমান কত লক্ষ হবে, 5 দিয়ে 10কে গুণ, অর্থাৎ 50 লক্ষ। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো খ নম্বরে কি বলছে, যে 500 কোটিতে কত বিলিয়ন। 500 কোটিতে কত বিলিয়ন, কিন্তু আমরা কি জানি 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে আমরা কি লিখবো, 100 কোটি সমান 1 বিলিয়ন। 1 কোটি সমান কত হবে, নিশ্চয়ই কম হবে, তাই 1 ভাগ 100 বিলিয়ন। এরপরে 500 কোটি সমান 500 ভাগ 100 বিলিয়ন সমান 5 বিলিয়ন। এটা ঐকিক নিয়মের অঙ্ক, তোমরা সহজে এটা পারবে। তারপরেও আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বের করতে বলা হয়েছে যে 500 কোটিতে কত বিলিয়ন। কোটির সঙ্গে বিলিয়নের একটা সম্পর্ক, তাই না? তো দেখো এখানে কত বিলিয়ন, অর্থাৎ আমাদের যেটা বের করতে হবে আমরা সেটাকে ডানে লিখব, কারণ এইখানে দেখো যে সম্পর্কটা আছে, এখানে বলছে 1 বিলিয়ন সমান 100 কোটি। যেহেতু আমাদের বিলিয়ন বের করতে বলছে এখানে কত বিলিয়ন, তাহলে বিলিয়ন অংশটাকে আমরা ডানে লিখব, অর্থাৎ আমরা লিখব হচ্ছে 100 কোটি, 100 কোটি সমান 1 বিলিয়ন। যেহেতু আমাদের বিলিয়ন বের করতে বলছে, তাহলে আমরা বিলিয়নটাকে কোথায় রাখবো, ডানে লিখবো। 100 কোটি সমান 1 বিলিয়ন। এবার 1 কোটি, 1 কোটি সমান কত হবে, 1 ভাগ 100 বিলিয়ন। কেন ভাগ হলো, কারণ 100 থেকে 1 ছোট। যখন দেখবো কি তোমরা কোনো সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যা যখন আমরা নিব, যদি ছোট হয় তাহলে সেটা এখানে ভাগ আকারে আসবে, আর যদি বড় হয় তাহলে গুণ আকারে আসবে। তাহলে গুণ আকারে আসবে বড় হলে, আর ছোট হলে ভাগ আকারে আসে। তাহলে এবার দেখো আমাদের বের করতে বলছে 500 কোটিতে কত বিলিয়ন। তাহলে 500 কোটি, যেহেতু 1 থেকে কি 500টা হচ্ছে বড়, 1 থেকে 500 বড়, তাহলে 500টা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে 1 গুণ 500, আর নিচে আমাদের পূর্বে থেকে 100 ছিল। এখন আমরা কি করব, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, আমরা পরস্পর কি করব, কেটে দেব। তাহলে আমাদের কাটাকাটি করলে সুবিধা হয়ে গেল। এখন আমাদের সংখ্যা ছোট হয়ে গেছে, লঘিষ্ঠ আকার হয়ে গেছে। তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 বিলিয়ন। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 6 নম্বর উদাহরণের খর দাগটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমাদের পাঠ এই পর্যন্ত। তোমরা তোমাদের পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং বেল আইকন বাজিয়ে যাতে নোটিফিকেশন অন করে থাকবে, যাতে তোমরা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা কি ভিডিওটা সহজে পেতে পারো। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি।